আচ্ছা, ওকে। সো গুড ইভিনিং টু এভরিবডি। ঠিক আছে, তো দেখো, আজকে ফার্স্ট টাইম তোমাদের একটা জিকে ক্লাস হচ্ছে। তো ফার্স্ট অফ অল আগে তোমাদের এটা জানা দরকার আছে যে আমাদের এই যে জেনারেল অ্যাওয়ারনেস যেটা ডাব্লিউবিপিতে আছে, সেটার মধ্যে কি কি পার্টস, ঠিক আছে, কি কি পার্টসটাকে নিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি জেনারেল অ্যাওয়ারনেসটা রয়েছে। ঠিক আছে, তারপরে আমরা পার্টসগুলো সম্বন্ধে বলবো, কি কি পার্টসগুলো আছে। সব পার্টস থেকে কিছু কিছু করে যেগুলো মেন মেন জিনিস রয়েছে সেগুলোকে আলোচনা করব, এবং সেই সব জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব যেগুলো কথা হচ্ছে যে যেগুলো আপকামিং অনেক এক্সামে এসছে। হ্যাঁ, আপকামিং অনেক এক্সামে এসছে। তো সেই সব পার্টগুলোকে নিয়ে আজকে আমি আলোচনা করব। ঠিক আছে, তো আগে ফার্স্টে এটা দেখে নাও যে কি কি তোমাদের জিকে ক্লাসে থাকবে। ঠিক আছে, ওকে, এখানে অনেকজন জয়েন হতে চাইছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো আগে ফার্স্টে দেখো যে কি কি থাকবে তোমাদের জিকে ক্লাসে, সেই অনুযায়ী কিন্তু হবে। তোমাদের যে জেনারেল অ্যাওয়ারনেসের যে পার্টটা আছে, সেই পার্টের মধ্যে দেখো কি কি থাকবে। ফার্স্ট যেটা তোমাদের থাকবে সেটা কি থাকবে, ইন্ডিয়ান হিস্ট্রি। আমি ইন্ডিয়ানটা লিখছি না, হিস্ট্রি মানে বুঝে যাও ওটা ইন্ডিয়ান হিস্ট্রি। তারপরে হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, আমি আর ইন্ডিয়ানটা লিখছি না, জিওগ্রাফি মানেই ওটা বুঝতে পেরে যাবে, জিওগ্রাফি মানে বুঝতে পেরে যাবে যে ওটা ইন্ডিয়ান জিওগ্রাফি। ঠিক আছে, জিওগ্রাফি মানে বুঝতে পেরে যাবে ওটা ইন্ডিয়ান জিওগ্রাফি আছে। ওকে, তারপরে 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার পলিটি। তারপরে 4 নম্বর যেটা রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি। তারপর হচ্ছে তোমার সায়েন্স। ওকে, সায়েন্সের মধ্যে তোমরা জানো, সায়েন্সের মধ্যে রয়েছে ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, এটা রয়েছে। তার সঙ্গে তোমার কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, প্লাস হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি রয়েছে, প্লাস হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি রয়েছে। এরকম করে অনেকগুলো পার্ট আছে, বুঝতে পারছো? ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলোকেই কিন্তু তোমাদের পড়তে হবে, সব জিনিসগুলোকেই কিন্তু পড়তে হবে। আমি কিন্তু কখনোই বলবো না যে এই সেকশনটা তুমি একটু ভালো করে পড়ে যাও, এই সেকশনটা তোমার থেকে আসে। দেখো এখানে যে কটা পার্ট আছে সব কটা, এবং তার সাথে আর একটা 7 নম্বর একটা পার্ট আমি লিখে দিই, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিকে। এবার তার মধ্যেও যদি বলো যে স্যার কোনটা ইম্পর্টেন্ট, দেখো ইম্পর্টেন্ট কিছু বলা যায় না। সরকারি চাকরির পরীক্ষাতে আমি কখনোই তোমাকে বলতে পারবো না যে এই পার্টটা ইম্পর্টেন্ট, কারণ কোশ্চেন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। তুমি একটা পার্টকে বেশি করে পড়লে সেকেন্ড পার্ট থেকে হয়তো বেশি কোশ্চেন এসে যাবে। তার মধ্যে মোটামুটি আমার যেটুকু এক্সপিরিয়েন্স থেকে যে কটা পরীক্ষায় মানে আমি কোয়ালিফাই করেছি বা যে কটা পরীক্ষাতে এসছে স্টুডেন্টদের, হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা আচ্ছা,
আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে সবার কাছে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে দেখো, তোমাদের সামনে এইখানে টপিকগুলো লিখেছি: হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমি, স্ট্র্যাটেজি। এই টোটাল কিন্তু পার্টটা কিন্তু রয়েছে। ওকে, এখন দেখো এখানে কিন্তু সবকটা পার্টই কিন্তু তোমাদের কাছে ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, তো ছোট হচ্ছে, সেই পাচ্ছে না। আচ্ছা, এবার দেখা যাচ্ছে কি? ঠিক আছে, আর কিছু করছি না, চলো। দেখো, আচ্ছা দেখো, ওকে স্টার্ট করে দিই। দেখো, প্রথমে আজকে সবকটা আমি তোমাদের টপিককে বলে দিয়েছি, কি কি টপিক থেকে আসবে: হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল, জেনারেল নলেজ, এগুলো সবই বলে দিয়েছি। তো আমি যেটা বলছিলাম যে টপিক তো সবকটাই ইম্পর্টেন্ট, তার মধ্যে তোমাদের যেটা সব থেকে মানে আমি এর আগে যেগুলো পরীক্ষায় আমি দেখেছি, তার মধ্যে যে কটা টপিক তোমাদের বলছি, দেখো, একটা হিস্ট্রি, নেক্সট হচ্ছে জিওগ্রাফি, 3 নম্বর হচ্ছে পলিটি, 4 নম্বর হচ্ছে স্ট্যাটিক। এই ব্যাপারটা কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, স্ট্যাটিক, দেখো পড়তে সবই হবে। আমি কিন্তু কোনোভাবেই কোনোটা বলতে পারি না যে এইটাকে একটু বেশি করে পড়ো, ওইটাকে একটু কম করে পড়ো। পড়তে সবই হবে। তার মধ্যে কতগুলো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেমন তার মধ্যে হচ্ছে হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, পলিটিক্যাল রয়েছে, স্ট্যাটিক রয়েছে। এই পার্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? আচ্ছা, তো দেখো, আমি তাহলে একটা আজকে সবটাই কিন্তু তোমাদের সামনে কভার করার চেষ্টা করছি। প্রত্যেকটা জায়গা থেকে, হিস্ট্রি থেকে ইম্পর্টেন্ট কিছু পার্ট রয়েছে যেগুলো প্রত্যেক পরীক্ষায় আসে। দেখো, এই কত সময়ের মধ্যে আমি পুরো হিস্ট্রিটাকে কভার করতে পারবো না, বাট তোমাদের এইটুকু বলতে পারি যে আজকে যেটুকু আমি পার্ট তোমাদের কভার করেছি, কভার করার চেষ্টা করছি, এটা কিন্তু আপকামিং এক্সামেও তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট, এর আগেও যতগুলো এক্সাম হয়েছে ততগুলোর ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? দেখো, ফার্স্ট রয়েছে এই ব্যাপারটা, তোমাদের একটু হিস্ট্রি পোর্শন থেকে আমরা প্রথম শুরু করছি, কারণ হিস্ট্রি এমনই একটা জিনিস, এমনই একটা সাবজেক্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ক্ষেত্রে, যেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু তৈরি হয়। তো ফার্স্ট দেখো, আজকে যেটা তোমাদের টপিকটা কভার করছি, বাংলার নেতৃস্থানীয়।
বাংলার নেতৃস্থানীয় বলতে কি? বাংলার নেতৃস্থানীয় বলতে যেটা বোঝায়, বাংলার নেতৃস্থানীয় বলতে যেটা বোঝায় যে বাংলার নেতৃস্থানীয় বলতে যেটা বোঝায় যে এর আগে আমাদের কতগুলো নেতৃত্ব এসছে বা আমাদের কতগুলো নেতৃত্ব এর আগে আমাদের এখানে তারা একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের রয়ে গেছে, সেই সমস্ত ব্যাপার নিয়ে আমি আজকে কথা বলবো। দেখো, প্রথম হচ্ছে যেটা রয়েছে রাজা রামমোহন রায়। ঠিক আছে, রাজা রামমোহন রায় কবে থেকে শুরু হয়েছে? এনার অ্যাকচুয়ালি হয়েছে 1772 থেকে। 1772 থেকে শুরু হয়েছে এবং এই রাজা রামমোহন রায়ের এন্ডিংটা কবে হয়েছে? 1833 সালে। 1772 মানে এই দেখো, সময়টা তোমাদের হিসাব রাখতে হবে যে কোনো হিস্ট্রি পড়তে গেলে। হিস্ট্রি পড়তে গেলে টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুধু তোমাকে এইটুকু জানলে হবে না যে 1772 সালের থেকে রাজা রামমোহন রায়, 1772 সালে আর কি ঘটেছিল এটা তোমাদের জানতে হবে। 1772 সালে একটা জিনিস ঘটেছিল। কি ঘটেছিল না, 1772 সালে আমাদের বাংলার গভর্নর জেনারেল ছিল। বাংলার কি ছিল? গভর্নর জেনারেল ছিল। বাংলার গভর্নর জেনারেল কে ছিল? ওয়ারেন হেস্টিংস। বাংলার গভর্নর জেনারেল কে ছিল? ওয়ারেন হেস্টিংস। কবে না? 1772 সালে। 1772 সালে আমাদের বাংলার গভর্নর জেনারেল কে ছিল? ওয়ারেন হেস্টিংস। এবং এই 1772 সাল থেকে শুরু হয়েছে এবং এটা কবে শেষ হয়েছে? 1833 সালে। এবং 1773 সালের একটা কি ছিল? 1773 সালের একটা ছিল তোমার রেগুলেটিং অ্যাক্ট। ঠিক আছে, 1772 সাল থেকে ওয়ারেন হেস্টিংস ছিল এবং 1773 সালে ছিল তোমার রেগুলেটিং অ্যাক্ট। ঠিক আছে, তার মানে সেই সময়কার লোক হচ্ছে রাজা রামমোহন রায়। ঠিক আছে, তোমাদের এই জিনিসটাও জানতে হবে যে রাজা রামমোহন রায় কোন সময়কার লোক। ঠিক আছে, তো রাজা রামমোহন রায়ের যে কৃতিত্বটা আমি বলে দিই। ইনি হচ্ছেন 1815 সালে। 1815 সালে কি করেছিল? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, 1815 সালে কি প্রতিষ্ঠা করেছিল? আত্মীয় সভা। প্রতিবার এইটা কোশ্চেন আসে, দেখবে যে কোনো পরীক্ষাতেই কোশ্চেনটা দেয়, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পরীক্ষাতে, যে আত্মীয় সভাটা কে প্রতিষ্ঠা করেছিল। সালটাও যেমন তোমাকে মনে রাখতে হবে, তেমন তোমাকে এটাও মনে রাখতে হবে আত্মীয় সভাটা কে প্রতিষ্ঠা। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? তার উত্তর কি হবে? রাজা রামমোহন রায়। কবে প্রতিষ্ঠা করেছিলেন? 1815 সালে। এবং এটা কবে হয়েছিল? মোটামুটি হচ্ছে 1772 সালে। এখান থেকেও তোমাদের একটা প্রশ্ন আসে যে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে? বাংলার প্রথম গভর্নর জেনারেল কে না, বাংলার প্রথম গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিংস। এবং ওয়ারেন হেস্টিংস কবে না? 1772 সালে। ঠিক আছে, তার সঙ্গে তোমাদের এইটা আর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা প্রতিবার পরীক্ষায় আসে, সেটা হচ্ছে 1828 সালে একটা সভা তৈরি হয়েছিল। সেই সভাটার নাম কি? ব্রাহ্ম সভা। এবং সেইটা 1830 সালে তার নাম হয়ে যায় ব্রাহ্ম সমাজ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ব্রাহ্ম সভাটা কে প্রতিষ্ঠা করেছিলেন না, ব্রাহ্ম সভাটা 1828 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এবং তার সঙ্গে তোমাদের এটাও কোশ্চেন আছে যে আমাদের ব্রাহ্ম সভাটা, ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠা হলো না, 1830 সালে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই 1830 সালে আর কি কি ঘটেছিল? 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয়েছিল, ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা হয়েছিল। 1828 সালে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, এবং 1830 সালের 1828 সালে হচ্ছে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা হয়েছিল। এবং স্ক্রিনটা ঠিক ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে 1830 সালে, 1830 সালে সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে কি, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয়েছিল। এবং এই 1830 সালের আর একটা ঘটনা তোমাকে জানতে হবে না, 1830 সালে কি হয়েছিল? আমাদের সতীদাহ প্রথাটা বিলুপ্ত হয়েছিল। কি হয়েছিল? 1830 সালে কি হয়েছিল? সতীদাহ প্রথাটা যেটা ছিল, সতীদাহ প্রথাটা হচ্ছে বিলুপ্ত হয়েছিল। ঠিক আছে,
ওকে। আচ্ছা, তার সঙ্গে আমাদের কি আর একটা জানতে হবে, 1817 সালে। তাহলে দেখো আমাদের এখান থেকে কতগুলো কোশ্চেন তোমরা পেলে। ফার্স্ট হচ্ছে আত্মীয় সভা কবে প্রতিষ্ঠা হয়েছিল? আত্মীয় সভা কবে প্রতিষ্ঠা হয়েছিল? না 1815 সালে। ওকে। সতীদাহ প্রথাটা কবে বিলুপ্ত হয়েছিল? 1830 সালে। এবং ব্রাহ্ম সমাজটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1828 সালে। এবং 1830 সালে যেটা ব্রাহ্ম সভাটা, সেটাই হয়ে যায় তোমার ব্রাহ্ম সমাজ। ঠিক আছে? ওকে। আচ্ছা, 1817 সালে আর একটা হয়েছিল, সেটা হচ্ছে কি হেয়ার স্কুল। হেয়ার স্কুলটা হতে প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে? এইটাও আর একটা কোশ্চেন আছে যে 1817 সালে কি প্রতিষ্ঠা হয়েছিল, সেটা হচ্ছে হিন্দু কলেজ। হিন্দু কলেজটা কে প্রতিষ্ঠা করেছিলেন? ডেভিড হেয়ার। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। যে তাহলে কি হলো না, কবে হিন্দু কলেজটা প্রতিষ্ঠা হয়েছিল? 1817 সালে। এবং এই 1817 সালে যে হিন্দু কলেজটা প্রতিষ্ঠা করেছিলেন, সেটা কে প্রতিষ্ঠা করেছিলেন? হেয়ার। সেই জন্য এই হিন্দু কলেজের আর একটা নাম কি? হেয়ার স্কুল। দেখো একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু তোমাদেরকে এখন দিচ্ছি, প্রতিবার কিন্তু এইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে? প্লাস নেক্সট দেখো কি রয়েছে, যে আর একটা কি ব্যাপার, যে 1825 সালে প্রতিষ্ঠা করেন বেদান্ত কলেজ। ঠিক আছে? বেদান্ত কলেজ। আচ্ছা, তাহলে এখানে হেয়ার স্কুলটা প্রতিষ্ঠা হয়ে গেল। আচ্ছা, এবারে আর একটা জিনিস জানতে হবে, যে এখান থেকে যেটা তোমাকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস রয়েছে, বাংলার ভারতের নবজাগরণের জনক কাকে বলা হয়? ঠিক আছে? দেখো দুটো কোশ্চেন, একটা হচ্ছে ভারতের নবজাগরণের জনক 1 নম্বর, আর একটা হচ্ছে আধুনিক আধুনিক ভারতের জনক। দুটোই কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাংলার নবজাগরণের জনক, আধুনিক ভারতের জনক। ফাদার অফ ইন্ডিয়া, মডার্ন ইন্ডিয়া। তো ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বললেও তোমার অ্যান্সার হবে রাজা রামমোহন রায়। এবং ভারতের নবজাগরণের জনক, এটাও যখন বলবে তখন কিন্তু আনসার তোমার রাজা রামমোহন রায়টাই হবে। ঠিক আছে? তারপরে উনি কি হলেন না, মেনিনজাইটিস আক্রান্ত হয়ে 1833 সালে মারা যান। আচ্ছা, এবারে তোমাদের একটা জিনিস দেখো, আমি কি বললাম, একটা জিনিস তোমরা একটুখানি চিন্তা করো, যে আমরা রাজা রামমোহন রায়ের সালটা বলেছিলাম 1772 থেকে 1833 সাল। এম আই কারেক্ট? তার মধ্যে কি বললাম, 1830 সালে একটা কি ঘটনা বললাম, যে এখানে 1830 সালে সতী দাহ প্রথাটা বিলুপ্ত হয়ে গেছিল। সঙ্গে সঙ্গে তোমাদের এইটাকেও জানতে হবে যে এই 1830 সালে আর কি ঘটনা ঘটেছিল। এটা জেনে রাখবে 1772 সালে যেটা ঘটেছিল, সেটা হচ্ছে বাংলার প্রথম গভর্নর জেনারেল চুজ হয়েছিল। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল? ওয়ারেন হেস্টিংস। আর 1833 সালে মানে 1830 সালে আমাদের কি হয়, একটা আমাদের এরপরে যে পোস্টটা হয়ে থাকে সেটা হচ্ছে গভর্নর। ঠিক আছে? ভারতের গভর্নর জেনারেল। ঠিক আছে? তাহলে বাংলার যেটা গভর্নর জেনারেল ছিল, সেটা কিন্তু ভারতের গভর্নর জেনারেল। তাহলে যদি তোমাদের বলা হয় বাংলার প্রথম গভর্নর জেনারেলকে, তার অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস। আর যে 1830 সালের কথা বলছি, সেখানে ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়, ভারতের প্রথম গভর্নর জেনারেল কিন্তু বেন্টিং। ঠিক আছে? বেন্টিং। তার মানে এখান থেকে আর একটা কোশ্চেন তোমাদের কভার হয়ে গেল, যে 1830 সালে যখন সতীদাহ প্রথা বিলুপ্ত হয়েছিল, সেই সময়কার ভারতের গভর্নর জেনারেল কে ছিল? লর্ড উইলিয়াম বেন্টিং। আর একটা কোশ্চেন তোমাদের কভার হয়ে গেল, যে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে, সেটাও কিন্তু হবে লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের প্রথম গভর্নর জেনারেল যদি বলো, সেটাও অ্যান্সার হবে লর্ড উইলিয়াম বেন্টিং। এবং সতীদাহ প্রথা যে সময় বিলুপ্ত হয়েছিল, সেই সময় ভারতের গভর্নর জেনারেলটা কে ছিল, সেটারও আনসার হবে কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং। ওকে? ঠিক আছে? এখান তার সাথে আর একটা কোশ্চেন আমি কি বললাম, আর একটা কোশ্চেন কি বললাম, যে এখান থেকে আমাদের হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয়েছিল? হিন্দু কলেজটা হচ্ছে 1817 সাল। ঠিক আছে? হিন্দু কলেজটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1817 সালে। ওকে? আচ্ছা, 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 বলো এইটুকু বুঝতে পেরেছো সবাই? এইটুকু বুঝতে পেরেছো?
এটুকু সবাই বুঝতে পেরেছো তো? আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে। একদম ভালো কোশ্চেন, কিন্তু সবার পুরো জিনিসটাকে আজকে অনেকটা কিন্তু কভার করে দেওয়ার চেষ্টা করছি, যেগুলো পরীক্ষায় আসে একদম সেইগুলো কি তোমাদের কভার করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে। চলো, আরো অনেক কিছু তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার করব। আমি আপাতত জিনিসটাকে এখন মেসেজটাকে অফ করছি। দেখো, নেক্সট টপিক। আচ্ছা, এবারে দেখো, দ্বারকানাথ ঠাকুর। তাহলে আমরা কি বললাম, না ব্রাহ্ম সমাজটা কবে প্রতিষ্ঠা হয়েছিল, না 1830 সালে। তার সঙ্গে দেখো দ্বারকানাথ ঠাকুর 1838 সালে প্রতিষ্ঠা করে ল্যান্ড হোল্ডার সোসাইটি। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ল্যান্ড হোল্ডার সোসাইটিটা কে প্রতিষ্ঠা করেন? ল্যান্ড হোল্ডার সোসাইটিটা কে প্রতিষ্ঠা করেন? দ্বারকানাথ ঠাকুর। কবে, না 1838 সালে। মনে রাখবে, ল্যান্ড হোল্ডার সোসাইটি ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন। আর একটা তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনটা কোনটা, না ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনটা হচ্ছে ল্যান্ড হোল্ডার সোসাইটি। কে করেন? দ্বারকানাথ ঠাকুর। এই দ্বারকানাথ ঠাকুর কে ছিলেন অ্যাকচুয়ালি, না আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুরের বাবা ছিলেন। এরপরে আসছেন দেবেন্দ্রনাথ ঠাকুর কবে, না 1817 সালে, ঠিক আছে। আচ্ছা, 1817 সালে কি বললাম তার সঙ্গে, না হেয়ার স্কুল প্রতিষ্ঠা হয়েছিল। হেয়ার স্কুলটা কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেন। তার সঙ্গে 1833 সালে তিনি প্রকাশ করেন তত্ত্ববোধিনী পত্রিকা। খুব ইম্পর্টেন্ট। তাহলে একটা কি বললাম, ল্যান্ড হোল্ডার সোসাইটি। ল্যান্ড হোল্ডার সোসাইটিটা কে ছিলেন, না ব্রাদার অফ দ্য ল্যান্ড হোল্ডার সোসাইটি, ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন। সেটা কে করেছিল? দ্বারকানাথ ঠাকুর। এবং তারপরে 1833 সালে তিনি তত্ত্ববোধিনী একটা পত্রিকা প্রকাশ করলেন। সেই তত্ত্ববোধিনী সভাটা কবে, না 1843 সালে, যেটা ব্রাহ্ম সমাজের সাথে মিশে যায়, ঠিক আছে। তারপর 1866 সালে ব্রাহ্ম সমাজ ভাগ হওয়ার পর আদি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করে। তাহলে আমাদের তত্ত্ববোধিনী সভাটা কি হয় 1843 সালেও, এটার সাথে হচ্ছে তোমার মিশে যায়। আচ্ছা, নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমাদের নীল দর্পণ নাটকটা, নীল দর্পণ নাটকটা কার রচনা হয়েছিল? দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র কবে নীল দর্পণ নাটকটা প্রতিষ্ঠা করেছিলেন, না 1860 সালে। আচ্ছা, এই 1860 সালে যখন বলা হলো, এখানে একটা জিনিস আমি কভার করে দিই। দেখো, আমি কি বললাম, 1833 সালে, মানে 1830 সালে আমি তাহলে কি বললাম, ভারতের প্রথম যেটা শুরু হয়েছিল, ভারতের প্রথম গভর্নর জেনারেল, বাংলার প্রথম গভর্নর জেনারেল, বাংলার প্রথম গভর্নর জেনারেলটা যেটা ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস ছিল। এরপরে 1830 সালের ঘটনা ঘটে, সেখানে কি হয়, না বাংলার গভর্নর জেনারেলটা চেঞ্জ হয়ে গিয়ে ভারতের গভর্নর জেনারেল হয়। একটুকু মনে রাখবে, 1857 সালে যখন মহাবিদ্রোহ হয়েছিল, তখন কিন্তু এই গভর্নর জেনারেল গভর্নরের পোস্টটা পুরো উঠে যায়। তখন কি হয়, না একটাই হয়, ভাইসরয়, ঠিক আছে। তাহলে তোমাদের এখান থেকে একটা প্রশ্ন আসে, যে 1857 সালে যখন মহাবিদ্রোহ হয়েছিল, মহাবিদ্রোহের সময় কিন্তু ভাইসরয় কে ছিল? অনেকবার ডব্লিউবিসিএসও এসছে, পিএসসির অনেকগুলো পরীক্ষাতেই কোশ্চেনটা দিয়েছে, যে 1857 সালে যখন মহাবিদ্রোহটা হয়েছিল, মহাবিদ্রোহের সময় ভাইসরয় কে ছিল? 1857 সালে যখন মহাবিদ্রোহটা হয়েছিল, 1857 সালে যখন মহাবিদ্রোহটা হয়েছিল, মহাবিদ্রোহের সময় মনে রাখবে, মহাবিদ্রোহের সময় ভাইসরয়টা ছিল কি হচ্ছে, লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং ছিল হচ্ছে ভাইসরয়। 1857 সালে আর একটা জিনিসও তোমাকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে, না আমাদের তিনটে ইউনিভার্সিটি স্থাপন করা হয়। একটা হচ্ছে ক্যালকাটা, ক্যালকাটা, বম্বে, আর একটা হচ্ছে ম্যাড্রাস।
এই তিনটে ইউনিভার্সিটি কিন্তু কবে প্রতিষ্ঠা হয়? 1857 সালে। 1857 সালে তিনটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়, প্লাস তোমার কি হয় না 1857 সালে আমাদের মহাবিদ্রোহ হয়। সেই মহাবিদ্রোহের সময় ভারতের ভাইসরয় কে ছিল? লর্ড ক্যানিং। ঠিক আছে, তার সঙ্গে আমাদের আর একটা কি হয়, নীল দর্পণ নাটকটা হয় কবে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নীল দর্পণ নাটকটা 1860 সালে প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবে হয়? 1838 সালে। না ইনি ছিলেন সন্ন্যাসী বিদ্রোহ উপর তিনি লিখেছিলেন। আচ্ছা, এখানে আনন্দমঠ, দেখো এই যে আনন্দমঠ উপন্যাসটা, এইটা ফট করে দিয়ে দেয় যে আনন্দমঠ উপন্যাসটা হচ্ছে কিসের উপর লেখা হয়েছে। আনন্দমঠ উপন্যাসটা হচ্ছে তিনি এই যে যখন সন্ন্যাসী বিদ্রোহের প্রভাবে লিখেছেন, এবং আনন্দমঠ উপন্যাসে তখন আমাদের যে মন্বন্তরটা হয়েছিল, মানে যে সময় আমাদের 73 সালে যে মন্বন্তরটা হয়েছিল, 76-এর মন্বন্তর, যেখানে বাংলায় প্রচুর দুর্ভিক্ষ হয়েছিল, সেই আনন্দমঠ উপন্যাসটা সেইটা নিয়ে লেখা। ফট করে দিয়ে দিতে পারে যে আমাদের যে এই আনন্দমঠ উপন্যাসটা কার লেখা, সেটা তো তোমরা বলতে পারবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু আর একটা আচার এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আর একটা জিনিস জেনে রেখে দাও, এখানে আর একটা গ্রন্থ কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খুব কম্পিটিটিভ এক্সামে দেয়, সেটা হচ্ছে সাগর সঙ্গমে নবকুমার বা কপাল কুণ্ডলা। ঠিক আছে, যদি তোমাদের অনেক সময় বাংলা থেকে কোনো কোশ্চেন আসে, বুকস অ্যান্ড অথর্স দিয়ে দেয়, বাংলা কোনো বুকস অ্যান্ড অথর্স দিয়ে দেয়, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যে ফট করে দিয়ে দিতে পারলো যে তোমাদের এরকম বললো কপাল কুণ্ডলা কার রচিত, এটা বলে দিতে পারলো, বা তোমার এটা বলে দিল সাগর সঙ্গমে নবকুমার, সেটা কার রচিত, তাহলে সেটা কিন্তু তোমাকে আনসার দিতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো এখানে লেখা আছে কপাল কুণ্ডলা লেখা রয়েছে 1882 সালে যে আনন্দমঠ উপন্যাস, সেটাতে কি নিয়ে লেখা রয়েছে না যে দুর্ভিক্ষটা হয়েছিল সেই দুর্ভিক্ষটা নিয়ে কিন্তু লেখা হয়েছিল। বুঝতে পেরেছ? এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? আচ্ছা দেখি, বলো এটা ক্লিয়ার হয়েছে? কি আছে, ক্লাস কিরকম লাগছে? ইনফরমেটিভ মনে হচ্ছে? বলো, ইনফরমেটিভ মনে হচ্ছে তোমাদের? হ্যাঁ, প্রবলেম আছে, কি প্রবলেম আছে বাবু? কি প্রবলেম আছে যদি বলতে হয় তাহলে বলবে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে দেখো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলে দিই। 1865 সালে একটা প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। কবে না বঙ্কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গুলো জিনিসগুলো যে বলছি। 1865 সালে একটা প্রকাশিত হয়, সেটা হচ্ছে দুর্গেশ নন্দিনী বা বঙ্গদর্শন নামক একটা সাময়িক পত্রিকা। সেই জন্য তাকে স্বদেশিকতার ধর্মগুরু আখ্যা দিয়েছেন অরবিন্দ ঘোষ। তাহলে কি ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা প্রথম কোশ্চেন পেলে, ফাদার অফ ল্যান্ড হোল্ডার সোসাইটি, ফাদার অফ ল্যান্ড হোল্ডার সোসাইটি সেটা কে? দ্বারকানাথ ঠাকুর। প্লাস কি রয়েছে, দুর্গেশ নন্দিনী কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কেন না 1865 সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী, এবং বঙ্গদর্শন নামক সাময়িক পত্রিকা, সেই জন্য তাকে স্বদেশিকতার ধর্মগুরু আখ্যা দেওয়া হয়েছে। কে দিয়েছেন এইটাকে কোশ্চেন আছে, স্বদেশিকতার ধর্মগুরু কে আখ্যা দিয়েছেন? অরবিন্দ ঘোষ। কে আখ্যা দিয়েছেন স্বদেশিকতার ধর্মগুরুটা? অরবিন্দ ঘোষ। ঠিক আছে, বুঝতে পারা গেল? এই অরবিন্দ ঘোষ সম্বন্ধে আর একটা তোমাদেরকে বলে দিই যে এখান থেকে আমাদের একটা WBCS এ কোশ্চেন এসেছিল যে নিষ্ক্রিয় প্রতিরোধ, নিষ্ক্রিয় প্রতিরোধ, নিষ্ক্রিয় প্রতিরোধ অথবা হচ্ছে বয়কট, এই নিষ্ক্রিয় প্রতিরোধ আর বয়কট এইটা কে আরম্ভ করেছিলেন? নিষ্ক্রিয় প্রতিরোধ আর বয়কটটা কে আরম্ভ করেছিলেন? এটাও কিন্তু অরবিন্দ ঘোষ। এই অরবিন্দ ঘোষ সম্বন্ধে আর কি বলা যেতে পারে না, অরবিন্দ ঘোষ নামে এইটা সম্বন্ধে আর একটা বলা যেতে পারে, ইনি কিন্তু আমাদের চরমপন্থী, মানে আমাদের যেখানটা চরমপন্থী যেটা ছিল, যে লালা লাজপত রায় ছিল, বাল গঙ্গাধর তিলক ছিল, বিপিন চন্দ্র পাল ছিল, তার সঙ্গে কিন্তু আমাদের এই অরবিন্দ ঘোষ ছিল, আমাদের একটা অরবিন্দ ঘোষ ছিল কিন্তু
একটা ছিল। এবং এখানটা হচ্ছে এনার একটা ভালো গ্রন্থ আছে, সেটা হচ্ছে দ্য ইন্ডিয়ান সাবিত্রী, ঠিক আছে? এই নিয়ে একটা তিনি গ্রন্থ রচনা করেছিলেন, ঠিক আছে? তো এই স্বদেশী বা নিষ্ক্রিয় প্রতিরোধ বা আমাদের বয়কট, এটাকে নিয়ে কে লিখেছিলেন? অরবিন্দ ঘোষ। কিরা কখন পটভূমিটা লিখেছিলেন? যখন 1905 সালে আমাদের বঙ্গভঙ্গ হয়েছে, তখন অরবিন্দ ঘোষ কিন্তু একটা খুব ভালো আমাদের এই বিপ্লবে পাঠ নিয়েছিলেন। উনি তখন বলেছিলেন যে আমাদের বিদেশিদের সমস্ত দ্রব্যটাকে বর্জন করতে হবে, দিয়ে আমাদের নিজেদের দ্রব্যটাকে গ্রহণ করতে হবে। সেই জন্য কিন্তু স্বদেশী দ্রব্য আর নিষ্ক্রিয় প্রতিরোধটাকে নিয়ে একটা গ্রন্থ করেছিলেন। সেটা কে করেছিলেন? অরবিন্দ ঘোষ। প্লাস অরবিন্দ ঘোষটা তুমি এটা মনে রাখবে যে আমাদের যে চরমপন্থী লিডার আছে, যে লাল পাল পাল অর্থাৎ লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল, সেইখানের মধ্যে কিন্তু অরবিন্দ ঘোষ একটা ছিল। ওকে, নেক্সট দেখো, এখান থেকে শিশির কুমার। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওকে, আচ্ছা, ঠিক আছে, আমি একটু স্লোই যাচ্ছি। তাহলে দেখো, বুঝতে পেরেছো এটা? আচ্ছা, এবারে আর একটা জিনিস দেখো, কে এখানে দেখো, কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন কি হয় না, কেশবচন্দ্র সেন হচ্ছে আমাদের ব্রাহ্ম সমাজ। তাহলে এবারে বলো, ব্রাহ্ম সমাজটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠা হয়েছিল দেখি একটুখানি বলো দেখিনি, মেসেজে কিরকম পড়া হয়েছে তুমি, কিরকম শুনেছো তোমরা, বুঝতে পারবো। বলো দেখিনি মেসেজে, কে ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠা হয়েছিল বলো। হুম, ঠিক 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 ঠিক, 1830 সালে, ঠিক 1828 থেকে 1828, তারপর হচ্ছে 1830 সালে, ঠিক আছে? এইটার সময় হয়তো তোমার কি হয়েছিল, ব্রাহ্ম সমাজ হচ্ছে প্রতিষ্ঠা হয়েছিল। ওকে, ওকে, দেখো, তাহলে বলছে যে এখানে যে জিনিসটা দেখো, তোমাকে জিনিসটা তোমাকে বলি, কেশবচন্দ্র সেন 1858 সালে ব্রাহ্ম, তাহলে ব্রাহ্ম সমাজের সদস্য কেশবচন্দ্র সেন কবে হয়? 1858 সালে। অনেকে কিন্তু বলে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা কেশবচন্দ্র সেন, তা কিন্তু নয়। ব্রাহ্ম সভার প্রতিষ্ঠা কিন্তু রাজা রামমোহন রায়। কেশবচন্দ্র সেন অনেক দিন পরে কিন্তু ব্রাহ্ম সভায় যুক্ত হয়, 1858 সালে। মানে বুঝতে পারছো কোন সময়টা আমি বলে দিলাম না, 1857 সালে। 1857 সালে সেই সময় কি হয়েছিল? মহাবিদ্রোহ হয়েছিল। এবং তোমাদেরকে এটাও বলে দিলাম যে 1857 সালে আমাদের কি হয়েছিল না, সেখানে একটা ভাইসরয় ছিল। সেই ভাইসরয়টার নাম কি? ভাইসরয়টার নাম হচ্ছে তোমার লর্ড ক্যানিং, এটা বলেছিলাম। এবং এটাও তোমাদের বলে দিলাম যে 1857 সালের পরেই কিন্তু আমাদের গভর্নর, গভর্নর জেনারেল, এই যে দুটো পোস্ট রয়েছে সেটা পুরোপুরি উঠে যায়। তখন কি হয়, একটাই পোস্ট আসে, সেটা হলো ভাইসরয়। তাহলে যদি তোমাদের এটা কোশ্চেন আসে ভারতের প্রথম ভাইসরয় কে, তাহলে কিন্তু অ্যান্সার হবে লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় কে, সেটার আনসার কি হবে? লর্ড ক্যানিং। এবং এটাও তোমাদের যদি কোশ্চেন আসে যে যে সময়টা আমাদের ক্যালকাটা, বোম্বাই, মাদ্রাস তিনটে ইউনিভার্সিটি স্থাপন হয়েছিল, সেই সময় ভাইসরয় কে ছিল, সেটাও হবে কিন্তু লর্ড ক্যানিং। ঠিক আছে? তাহলে যেহেতু এখানে তোমাদের 1858 সালের কথা হচ্ছে, যে 1858 সালে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে যোগ দেয়, আমি সেই জন্য 1857 সালে একবার ফিরে গেলাম, সেখানে কি ঘটনাটা ঘটেছিল তোমাদেরকে কিন্তু বলে দিলাম। আচ্ছা, এবারে দেখো, আর একটা জিনিস কেশবচন্দ্র সেন থেকে আর একটা জিনিস কিন্তু তোমাদের করতে হবে কি না, তাহলে ব্রাহ্ম সমাজের সদস্যরা কবে হয় কেশবচন্দ্র সেন? 1858 সালে। এবারে 1866 সালে তার থেকে বেরিয়ে তৈরি হয় ভারতের ব্রাহ্ম সমাজ, ঠিক আছে? তার মানে আগে ছিল এমনি ব্রাহ্ম সমাজটা ছিল, কিন্তু ভারতের ব্রাহ্ম সমাজটা কবে তৈরি হয়? 1866 সালে। সালটা একদম মনে রেখে দাও। কবে কেশবচন্দ্র সেন যুক্ত হয়? 1858 সালে। এবং তারপরে কি হচ্ছে, 1866 সালে, 1866 সালে একটা তৈরি হয়, সেই সমাজটার নাম কি হচ্ছে? ভারতের ব্রাহ্ম সমাজ।
ব্রাহ্ম সমাজটা আগে ছিল, সেখান থেকে হচ্ছে ভারতের ব্রাহ্ম সমাজ। কবে, খুব ইম্পর্টেন্ট এই সালটা, যে ভারতের ব্রাহ্ম সমাজটা কবে তৈরি হয়, 1866 সালে। তার সঙ্গে তোমাদের এক্ষুনি একটা কোশ্চেন করছি, বলো তো কোশ্চেন আনসারটা। ফাদার অফ ল্যান্ড হোল্ডার সোসাইটি, ফাদার অফ ল্যান্ড হোল্ডার সোসাইটি বলো কে? ফাদার অফ ল্যান্ড হোল্ডার সোসাইটি, চটপট বলো দেখিনি, এতে মেসেজে লেখো। ফাদার অফ ল্যান্ড হোল্ডার সোসাইটি কে? ইয়েস, ভেরি গুড। ফাদার অফ ল্যান্ড না, কি করে হচ্ছে, বঙ্কিমচন্দ্র অরবিন্দ। দ্বারকানাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর হচ্ছে ফাদার অফ ল্যান্ড হোল্ডার সোসাইটি, যিনি 1838 সালে আমাদের ব্রাহ্ম সমাজটায় হচ্ছে যোগ দিয়েছিলেন। সেই সময় হচ্ছে ফাদার অফ ল্যান্ড হোল্ডার সোসাইটি হচ্ছে দ্বারকানাথ ঠাকুর। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে। এবারে এবারে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে অমৃতবাজার পত্রিকা, প্রতিবার অনেকবার এই কোশ্চেনটা এসেছে, যে অমৃতবাজার পত্রিকাটা হচ্ছে কার লেখা? কার লেখা? শিশির কুমার ঘোষের লেখা। আর একটা কোশ্চেন, দুটো পত্রিকা জেনে রেখে দাও, একটা হচ্ছে সংবাদ কৌমুদী, আর একটা হচ্ছে অমৃতবাজার পত্রিকা। ঠিক আছে, সংবাদ কৌমুদীটা কার লেখা? সংবাদ কৌমুদীটা হচ্ছে রাজা রামমোহন রায়। ঠিক আছে, এবং মনে রাখবে এই সংবাদ কৌমুদী নামে এমন একটা পত্রিকা ছিল, যেখানে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার এগেনস্টে লিখেছিলেন, এবং এই সতীদাহ প্রথার এগেনস্টে লিখতে 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 তবেই কিন্তু 1830 সালে সতীদাহ প্রথাটা বিলুপ্ত হয়। ঠিক সেই রকম ভাবে অমৃতবাজার পত্রিকা, অমৃতবাজার পত্রিকাটা কবে হয় না 1868 সালে। 1868 সালে হচ্ছে অমৃতবাজার পত্রিকা। অনেক সময় সালটাও দিয়ে দেয় গাইস, যে বলে দিতে বললো যে অমৃতবাজার পত্রিকাটা কোন সময় রচনা করা হয়েছিল, সেটা বলে দিলে তুমি 1868 সালে। অনেক সময় তোমাকে এই কোশ্চেন, হ্যাঁ, অনেক সময় তোমাকে এই কোশ্চেনটাও দেয় যে অমৃতবাজার পত্রিকাটার প্রতিষ্ঠাতাকে বা অমৃতবাজার পত্রিকাটাকে কে লিখেছিলেন, সেটা হলো তোমার শিশির কুমার ঘোষ। ঠিক আছে, ওকে। আর আরেকটা যেটা কোশ্চেন আছে, সংবাদ কৌমুদী, সংবাদ কৌমুদীটা কে রচনা করেছিলেন, সেটা কিন্তু হচ্ছে রাজা রামমোহন রায়। ঠিক আছে, তো এইরকম ছিল। বলো এইটুকু কার কি বুঝতে অসুবিধা আছে? যেটুকু পড়ালাম তার মধ্যে বলো, যদি কারোর কোশ্চেন থাকে আমাকে বলো। বলো আগে, বলো দেখিনি কিরকম লেগেছে জিনিসটা, সবাই বুঝতে পেরেছো? ওকে, ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে, 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 আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তো আজকে এইটুকুই অবধি থাকলো। ঠিক আছে, তোমাদের আজকে যে জিনিসটা আমি মোটামুটি কভার করে দেওয়ার চেষ্টা করেছি, কিছুটা কভার করে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, তো আমি এবার একটু বাপন স্যারকে দিচ্ছি, স্যার কিছু বলবেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, অমৃতবাজার পত্রিকার রচয়িতা আছে শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ, ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে তোমাদের? ঠিক আছে। দুর্গেশ নন্দিনীটা একটু বলুন। দুর্গেশ নন্দিনীটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দুর্গেশ নন্দিনী বলা হতো। ওকে, আচ্ছা, স্যার পাপন স্যার তাহলে কন্টিনিউ করুন আপনি।
ঠিক আছে প্রেজেন্ট করতে গিয়ে এরকম করে